আজকে ম্যাচের রং সবুজ মেরুন। ডার্বি ম্যাচের রং আজকে সবুজ মেরুন। মোহনবাগান আজকে মোহামেডানকে ৩-০ গোলে পরাজিত করেছে এবং মলিনা যে আস্তে আস্তে সাবলীল হচ্ছে এই ম্যাচ থেকেই বোঝা যাচ্ছে। আজকে আমাদের চিন্তা আমরা যা করেছিলাম পুরোটাই উল্টে গেছে। মোহামেডান যে ফর্মে ছিল এবং ধীরে ধীরে একটু একটু করে মোহামেডান জমি ফিরে পাচ্ছিল। প্রথম ম্যাচে হার, পরের ম্যাচে ড্র এবং শেষ ম্যাচে চেন্নাইকে ১-০ গোলে পরাজিত করে অ্যাকচুয়ালি ব্ল্যাক প্যান্থাররাই কিন্তু আজকে ম্যাচের ফেভারিট ছিল। কিন্তু মোহনবাগান যে টিম তৈরি করেছে, যে দল এবছর মোহনবাগান ম্যানেজমেন্ট তৈরি করেছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এই দলকে যদি কোচ ঠিকমতো পরিচালনা করতে পারে তাহলে ম্যাচটা যেমন সহজেই বের হয়ে যায়, এবং যদি কোচ ঠিকমতো প্লেয়ারকে ঠিক পজিশনে খেলাতে না পারে তাহলে কিন্তু এই ম্যাচটা কোনো সময় প্লেয়ার তার নিজস্ব ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচটা হয়তো উতরে যায়। কিন্তু একটা টোটাল টিম গেম ঠিকমতো না হলে মানে বাজি রেখে বলা যায় না যে ম্যাচটা জিততে পারে মোহনবাগান। কিন্তু আজকে মোহনবাগান শুরু থেকে মোহামেডানের ডিফেন্সে যেভাবে আক্রমণের ঝড় তুলে নিয়ে এসেছে তাতে সাদা কালো ব্রিগেড কিন্তু বেসামাল হয়ে পড়েছে। ডিফেন্স কিন্তু মুড়িমুড়কির মতো ভেঙে পড়েছে এবং এক্ষেত্রে মোহামেডান কিন্তু মোহনবাগানের আক্রমণভাগের প্লেয়ারদের কাছে পুরোপুরি বিপর্যস্ত, একদম আত্মসমর্পণ করে ফেলেছে। প্রথম অর্ধেই 3টে গোল মোহনবাগান তুলে নিয়েছে। তার চেয়ে বড় কথা, অনবরত মোহনবাগানের আক্রমণ মোহামেডানের গোল বক্সে উঠে আসছে এবং এক্ষেত্রে আজকে সত্যি ম্যাকলারেন কেন এত টাকা দিয়ে ম্যাকলারেনকে মোহনবাগান নথিভুক্ত করিয়েছে, আজকে ম্যাকলারেন কিন্তু প্রতি পদে পদে সেটা বুঝিয়ে দিয়েছে। ম্যাকলারেনের যেটা কাজ সেই কাজটা কিন্তু ম্যাকলারেন করে যাচ্ছে। ম্যাকলারেনের গোল করার কাজ, গোলটা যেমন করেছে এবং তার বল বাড়ানো, বল সে পেয়ে কোন পজিশনে বলটা দেবে, এই যে তার যে আইডিয়া, এটা কিন্তু ম্যাকলারেন যে তার বিগত যে ম্যাচগুলো মেলবোর্নে যে সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছিলেন তা কিন্তু আজকে কয়েকটা টাচ থেকে আজকে আমরা কিন্তু ভালো মতো বুঝতেছি ম্যাকলারেন কিন্তু আজকে সত্যি ছাপ রেখে গেছেন এই ফুটবল ম্যাচে। অর্থাৎ মোহামেডান কিন্তু ম্যাকলারেনের কাছে পুরো আত্মসমর্পণ করে গেছে এবং ম্যাকলারেনের সঙ্গে যার কথা না বললেই নয়, গ্রেগ স্টুয়ার্ট আজকে অসাধারণ খেলেছেন। 1টা গোল করেছেন, 2টো অ্যাসিস্ট করিয়েছেন, অর্থাৎ 3টে গোলের ক্ষেত্রে কিন্তু স্টুয়ার্টের কিন্তু স্পর্শ আছে। ম্যাকলারেন যে গোলটা করেছেন সেই হেডের বলটা কিন্তু রেখেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। কর্নার থেকে আগত বল হেড দিয়ে ম্যাকলারেনের উদ্দেশ্যে রেখেছে, ম্যাকলারেন কিন্তু কাজটা করেছে। দ্বিতীয় গোল স্টুয়ার্টের কর্নার থেকে সুভাশিস রাজুদিরি এবছর দ্বিতীয় আইএসএল গোলটা করে ফেলেছেন, দারুণ হেড করেছেন এবং জালে রেখেছেন। তৃতীয় গোলটি স্টুয়ার্ট পরপর মোহামেডানের রক্ষণে যেভাবে ঢুকে এলেন, আর মোহামেডানের রক্ষণ যেভাবে বাইরে দাঁড়িয়ে মানে দূরের থেকে এবং স্টুয়ার্ট কি করছেন সেটাই দেখতে থাকলেন এবং স্টুয়ার্ট কিন্তু একবার বলতে গেলে কোনো প্রতিরোধেরই মুখে পড়েননি। তৃতীয় গোলটাও তিনি করে নিয়েছেন দূর থেকে শট করে। তো এই হচ্ছে আজকে খেলায় মোহনবাগানের প্রথম অর্ধে, অর্থাৎ প্রথম হাফে মোহামেডানকে পুরো ধরাশায়ী করে দিয়েছে। মোহামেডানের গত যে 3টে ম্যাচ আমরা দেখেছিলাম যেভাবে বিপক্ষ ডিফেন্সে একটা চাপ সৃষ্টি করেছিল, ত্রাহি রব সৃষ্টি করেছিল, বিশেষ করে গোয়া ম্যাচে মুড়মুড় আক্রমণে গোয়ার ডিফেন্স কিন্তু ভেঙে গিয়েছিল। কাট্টিমনি যদি সেদিন গোল বক্সের তলায় যদি ত্রাতার ভূমিকায় না থাকতেন তাহলে মোহামেডান কিন্তু এই যে অফেন্স আজকে মোহনবাগান ইনিংসটা খেললো কিছুই করতে পারলো না, নির্বিষ প্রতিটা অ্যাটাক কিন্তু মোহামেডানের নির্বিষ। মোহনবাগান ডিফেন্স, মোহনবাগানের সে তথাকথিত সেই ডিফেন্স কিন্তু এক ফোঁটাও প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করাতে পারেনি। আজকে মোহনবাগান যে কাজটা করেছে, যে কথা বারবার আমরা বলে আসছিলাম যে 2জন বিদেশি ডিফেন্ডারকে নামিয়ে দেওয়া হোক, আজকে আলড্রেট এবং আলবার্টোকে দুজনকেই কিন্তু আজকে ব্যাকে মানে
সেন্ট্রাল ব্যাকে নামিয়ে একপাশে সুভাষিস রায়চৌধুরী আর রাইট ব্যাকে রাখা হয়েছে আশিস রায়কে, এবং আশিস রায় আজকে যথেষ্ট পরিশ্রম করেছে। আর সুভাষিস রায়চৌধুরী যেভাবে রক্ষণ সামলিয়েছে, যেভাবে মাঝমাঠে দখল নিয়েছে আর যেভাবে গোল করে এসেছে অনবদ্য, সুভাষ চৌধুরী কিন্তু আজকে সত্যি 100-এ 90 মার্কস দিতেই হয়। দারুণ খেলছে সুভাষ রায়চৌধুরী। আর আর রড্রিক্স যদি মোহনবাগানের ডিফেন্সে থাকে, মোহনবাগানের ডিফেন্স কিন্তু অনেকটা স্বাভাবিক থাকে এবং আক্রমণের প্লেয়াররা কিন্তু যথেষ্ট নির্ভর করে থাকে এই রড্রিক্সের উপরে, এবং মোহনের রক্ষণটা কিন্তু আজকে পুরো নেতৃত্ব দিয়েছে রড্রিক্স, এবং আলবার্টো কিন্তু আজকে রড্রিক্সের সাথে থেকে তার খেলা কিন্তু ফুটিয়ে তুলেছে। অর্থাৎ আজকে রক্ষণ কিন্তু মোহনবাগানের যথেষ্ট ভালো ছিল, এবং সেভাবে মোহনবাগান কিন্তু মোহনবাগানের ডিফেন্সে ছোবল বসাতে পারেনি, যে কারণে মোহনবাগানের রক্ষণ কিন্তু আজকে সেইভাবে পরীক্ষার সম্মুখীন হতে পারেনি। এবং সেটার যেমন মোহনবাগানের যেমন ব্যর্থতা, সে মোহনবাগানের কিন্তু রড্রিক্সের কিন্তু যথেষ্ট কৃতিত্ব আছে মোহনবাগানের রক্ষণকে সামলাবার জন্য। আজকে দারুণ খেলছে রড্রিক্স। যে কদিন রড্রিক্স মোহনবাগানের ডিফেন্সে থেকেছে, মোহনবাগান কিন্তু একটা ভরসার জায়গা পেয়েছে। মাঝ মাঠে আজকে থাপা দারুণ খেলেছে, এবং থাপার সঙ্গে আপুইয়ে ভালো খেলেছে, এবং সবচেয়ে বলতে হবে যার কথা আছে মনবীর, আজকে অসাধারণ খেলা খেলেছে। আজকে এতদিন পরে মনবীর তার পুরনো ফর্ম ফিরে পেয়েছে। ডান দিক দিয়ে যেভাবে বারবার মনের ডান দিকের রাইট ব্যাককে সবসময় ব্যস্ত রেখেছে, এবং ইনসাইড আউটসাইড ডস করে যেভাবে মনের রক্ষণ ভাগে ঢুকে পড়েছিল মনবীর, আর যেভাবে বিষাক্ত সব পাসগুলো বাড়াচ্ছিল, লিস্টন একটা গোল অবধারিত গোল মিস করেছে মডার্নের কোন ডিফেন্ডারের পায়ে মেরে সেই বলটা বেরিয়ে গেছে। লিস্টন ক্লাস থেকে শুরু করে ম্যাকলারেন একটা গোল মিস করেছে, এবং প্রতিটা বল যেভাবে মনবীর বাড়াচ্ছিল, এইভাবে যদি মনবীর প্রতিটা ম্যাচ খেলতে পারে, মোহনবাগানে কিন্তু পিছন দিকে তাকাবার কোনো কিন্তু পেছন দিকে তাকাতে হবে না। পরবর্তী ম্যাচগুলোতে মোহনবাগান কিন্তু এই খেলার যদি মোটামুটি 70% খেলতে পারে, তাহলে কিন্তু সহজেই উঠতে যাবে প্রতি ম্যাচ। এরপরে যে ম্যাচগুলো মোহনবাগান রয়েছে আইএসএলে, প্রতিটা ম্যাচ কিন্তু মোহনবাগান অতি সহজেই জয়লাভ করতে পারবে। আজকে কিন্তু মোহনবাগানকে পুরো মাটি ধরিয়ে দিয়েছে। মোহনবাগান কিছুই করতে পারলো না। আমাদের অনেক আশা ছিল অর্থাৎ মোহনবাগান একটা প্রতিরোধ গড়ে তুলবে এবং ম্যাচটা বেশ তুল্যমূল্য হবে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের আক্রমণ কিন্তু পুরোটাই নিস্তেজ ছিল, এবং মোহনবাগান কিন্তু আজকে মোহনবাগানকে একবারে ছাড়খাড় করে দিয়েছে। ম্যাকলারেন, আবার বলছে ম্যাকলারেন অসাধারণ, স্টুয়ার্ট অনবদ্য, আর মনবীর তো পুরো ডান দিকে ব্যতিব্যস্ত করে গেছে। ইনসাইড আউটসাইড ডজ একটা বল যেভাবে দিয়ে কর্নার থেকে বাঁচিয়ে বলটাকে সেন্টার করেছেন, সত্যি ওটা মনবীরের পক্ষেই সম্ভব। আচ্ছা, দারুণ খেলেছে মনবীর। থাপা আজকে ভালো খেলেছে। আজকে মোহনবাগানের প্রতিটা প্লেয়ার কিন্তু দারুণ খেলেছে। এইভাবে যদি রেগুলার মোহনবাগানের প্লেয়ার খেলতে পারে, প্রতিটা ম্যাচ যদি মোহনবাগান এইভাবে পারফর্ম করতে পারে, তাহলে আশা করি মলিনাকে কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না। তবে মলিনাকে কিন্তু এইভাবে টিমে নামাতে হবে, এবং যেভাবে 4-2-4-1-1 এই ফরমেশনে আজকে মোহনবাগান টিমটা খেলিয়েছে, এইভাবেই কিন্তু পরপর ম্যাচগুলোকে মোহনবাগান নামাতে হবে। এবং ডিফেন্সকে আটোসাটো করে আজকে দুটো বিদেশি ফরওয়ার্ড রেখেছে, একজন স্টুয়ার্ট অ্যাটাকিং মিডফিল্ডার, আর হচ্ছে স্ট্রাইকারে রেখেছে ম্যাকলারেন, একদম ঠিক আছে। শেষে থেকে দিমিকে নামানো হয়েছে, এবং আশিক কুরুনিয়াকে শেষে নামিয়ে আশিক কুরুনিয়া মোটামুটি খেলেছে। তো যা দেখলাম, মোটামুটি মোহনবাগানের দল যদি এইভাবে পরবর্তী ম্যাচগুলো খেলতে পারে, তাহলে আশা করি পরবর্তী ম্যাচগুলো পরপর মোহনবাগান জিততে পারবে। আর ইরানে না গিয়ে মোহনবাগান বেটার করেছে। ইরান থেকে ফিরে এসে কিন্তু ধকলের পর এই খেলাটা মোহনবাগান হয়তো খেলতে পারতো না। আর বারবার বলছি, মোহনবাগানের ডিফেন্স দুজন বিদেশি দিয়েই কিন্তু করতে হবে, আর অফেন্সে দুটো বিদেশি রাখতে হবে, আর বাকি ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে কিন্তু টিম সাজাতে হবে মলিনাকে। মলিনা আজকে প্রায় যখন টিমটা নামিয়েছে, মলিনা যখন প্রথমে মোহনবাগান দল মাঠে নেমেছে, সবাই প্রায় চমকে গিয়েছিলাম। দিমি বাইরে, কামিন্স বাইরে, কে আছে না গ্রেগ স্টুয়ার্ট আর ম্যাকলারেন। আচ্ছা, অ্যাকচুয়ালি দিমি, ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, কামিন্স চারজনই অনবদ্য। কাকে বসিয়ে কাকে নামাবে, এটা একটা কোচের কিন্তু বিরাট একটা সমস্যা, বিরাট অস্বস্তির একটা ব্যাপার, কাকে বসিয়ে কাকে নামাবে। তবে আছে সারাক্ষণ ম্যাক্সিমাম টাইম ম্যাকলারেন খেলেছে,
এটাই হচ্ছে আমাদের আশার আলো যে পরবর্তী ম্যাচগুলোতে ম্যাকলারেন ফুল খেলতে পারবে, ফুল সার্ভিস দিতে পারবে, তাহলে মোহনবাগান কিন্তু পরবর্তী ম্যাচগুলোও কিন্তু এইভাবে জিতে যেতে পারে। তো আজকে আবার বলছি, মোহনবাগান যে খেলাটা খেলেছে সত্যি অনবদ্য খেলেছে, এইভাবে খেলে যেতে হবে। মোহনবাগানে কিন্তু মাঝমাঠটা, আমি আবার বলবো, মাঝমাঠটা কিন্তু আর একটু সংগঠিতভাবে খেলতে হবে। মাঝমাঠে কিন্তু একটা জিনিস অভাব দেখা যাচ্ছে, একজন যদি ফরেনার যদি মাঝমাঠে থাকতো তাহলে কিন্তু মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু আরো সংবদ্ধ হতো। কিন্তু এই মুহূর্তে যেভাবে মোহনবাগানের রক্ষণটা বেসামাল, সেক্ষেত্রে মোহনবাগানের রক্ষণ সামলে মাঝমাঠ তৈরি করতে হচ্ছে, সেই জন্য রক্ষণে দুজন বিদেশি রাখতেই হচ্ছে। আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গ্রেগ স্টুয়ার্ট এবং স্ট্রাইকার হিসেবে ম্যাকলারেন একদম ঠিক আছে। এছাড়া যদি গ্রেগ স্টুয়ার্টকে না নামাতো তাহলে সেই জায়গায় হয়তো দিমিত্রি পেট্রোডাস আর আপফ্রন্টে কামিন্স বা ম্যাকলারেন। তবে আমার যা মনে হয়, যদি ম্যাকলারেন এই ফর্ম বজায় থাকে তাহলে কামিন্সকে মনে হয় বেঞ্চেই বসে থাকতে হবে, যেটা আমার আইডিয়াতে বা আমার যা ফুটবল বুদ্ধি দিয়ে যেটা মনে হচ্ছে। ম্যাকলারেনের এই ফর্ম যদি বজায় থাকে তাহলে আগামী দিনে আমরা কিন্তু প্রথম একাদশে শুরুতেই ম্যাকলারেনকে দেখতে পাবো, আর গ্রেগ স্টুয়ার্টকে এভাবে দেখতে পাবো। দিমিত্রির কিন্তু একটা সমস্যা হবে, এক্ষেত্রে প্রত্যেককে কিন্তু 100% দিয়ে ম্যাচ খেলতে হবে টিকে থাকার জন্য। একদিক দিয়ে খুবই ভালো, আবার আরেক দিক দিয়ে খারাপ হতে পারে যে একটা প্লেয়ার দিনের পর দিন খেলে যে অভ্যস্ত হবে, সেই জিনিসটা কিন্তু হবে। দিমিত্রি যেমন গত বছর কোনো ম্যাচে দিমিত্রি কিন্তু বসাবার সাহস পায়নি হাবাজ, কিন্তু এক্ষেত্রে কিন্তু মলিনের হাতে একাধিক প্লেয়ার থাকায় গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি থাকার জন্য যে কোনো একজনকে তাকে বসাতেই হবে এবং একজনকে কিন্তু বেঞ্চে বসে থাকতে হবে। দিমিত্রি এবং গ্রেগ স্টুয়ার্ট অল্টারনেট করে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলবে এবং ফরওয়ার্ডে কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই জেমি ম্যাকলারেন যেভাবে আজকে খেলেছে, যেভাবে আজকে প্রতিভার ছাপ রেখে গেছে, কোনোভাবেই মলিনা আর কোনোভাবেই সাহস পাবে না ম্যাকলারেনকে বেঞ্চে বসিয়ে রাখার। সুতরাং সেক্ষেত্রে কিন্তু কামিন্সকে বেঞ্চে বসে থাকতে হবে এবং শেষের দিকে হয়তো ম্যাকলারেন ক্লান্ত হয়ে গেলে কামিন্সকে নামাবার একটা পরিকল্পনা করতে পারে মলিনা। তবে আজকে মলিনা যা টিম নামিয়েছে বা যা খেলা খেলিয়েছে তাতে কিন্তু মলিনাকে 10-এ 6 কি 7 দেওয়া যায়। ঠিক আছে, পরবর্তী ম্যাচগুলো আমরা দেখব। আশা করব পরবর্তী ম্যাচগুলো মোহনবাগান ভালো খেলবে। আর মোহামেডানের ক্ষেত্রে বলবো, মোহামেডান কিন্তু আজকে সেইভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলতে হয়নি। কিশোর ভারতী স্টেডিয়ামে খেলে অভ্যাস হতে হতে বড় মাঠে পড়ে কিন্তু মোহামেডান বেসামাল হয়ে পড়েছে, অর্থাৎ তারা কিন্তু বিচলিত হয়ে গেছে, যে ক্ষেত্রে মোহনবাগান আবার বড় মাঠে খেলে অভ্যাস, এবং সেই ক্ষেত্রে কিন্তু মোহামেডানের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, হতেই পারে, জানি না তাদের কি সমস্যা। তাছাড়াও পরবর্তী কলকাতার টিম হিসেবে মোহামেডান পরবর্তী যে ম্যাচগুলো আছে, ম্যাচগুলো এই ভুল থেকে শিক্ষা নিয়ে ম্যাচগুলো তারা অবশ্যই ভালো মতো খেলবে। কিন্তু মোহামেডান যে খেলাটা গোয়ার সাথে খেলেছিল, সেই খেলাটা যদি আজকে তার যদি 50%ও খেলতে পারতো তাহলে কিন্তু মোহনবাগান সমস্যায় পড়ে যেতে পারতো। তো এই হচ্ছে আজকে তোমাদের সাথে মোহনবাগানের ডার্বি ম্যাচ নিয়ে আলোচনা বা শেয়ার করলাম। এরপরে আমার পরের ভিডিও থাকবে ইস্টবেঙ্গলকে নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল 2-0 গোলে হেরেছে। অনবদ্য খেলেও কিন্তু ইস্টবেঙ্গল 2-0 গোলে হার তাদেরকে হজম করতে হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনবদ্য ফুটবল খেলছে, মোহনবাগানকে কিন্তু সতর্ক থাকতে হবে। ইস্টবেঙ্গল যদি এইভাবে খেলে মোহনবাগানও কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে, এবং ইস্টবেঙ্গলের কিন্তু আত্মবিশ্বাস তলানিতে নিয়ে গেলে চলবে না। তারা যে খেলা খেলেছে ভালো খেলেছে, আশা করি পরবর্তী ম্যাচগুলো, পরের যে ডার্বি ম্যাচ 19 তারিখে মোহনবাগানের সাথে ভালো ফাইট দিতে পারবে। তবে 2 গোলে যে হার, সেই কথা মনে রাখলে কিন্তু চলবে না। আর মোহনবাগানকে কিন্তু ইস্টবেঙ্গলকে হালকা করে দেখার কোনো জায়গা নেই। ইস্টবেঙ্গল আজকে 30টা গোলে শট করেছে, তার মধ্যে অন্তত 6টা গোল হওয়ার মতো ছিল। কপাল তাদের সুপূর্ণ ছিল না, একটা পেনাল্টি মিস করেছে। অর্থাৎ পুরো ম্যাচটাই তারা কিন্তু বিচ্ছিন্নভাবে আজকে হেরে গেছে 2 গোলে। পাঞ্জাব 2টো গোল করেছে, 2টো গোলই ব্রিলিয়ান্ট গোল। ফার্স্ট গোলটা ডিফেন্স কমে যাওয়ার জন্য আমার যেটা মনে হয়েছে, দেবজিৎ গোলটা কিন্তু সেভ করতে পারতো।
ওই উচ্চতায় কিন্তু এখন আর উঠতে, আগে কিন্তু ওই উচ্চতায় উঠে গোলগুলোকে তারা অনবদ্য সেভ করে দিত, কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু দেবজিৎ পারছে না। সুতরাং ইস্টবেঙ্গলকে কিন্তু গোলের দিকটা, গোলকিপারের দিকটা একটু ভেবে চিনতে দেখতে হবে। মোহনবাগান কিন্তু ওইরকম সুযোগ হাত ছাড়া করবে না। আর মোহনবাগানকে বলছি, মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে হালকা করে দেখলে হবে না, অর্থাৎ ডার্বি হতে চলেছে, তুল্যমূল্য লড়াই। আমরা 19 তারিখে কিন্তু একটা দারুণ উপভোগ্য ম্যাচ দেখার জন্য বসে থাকবো, আশায় থাকলাম। এবং